হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ব্লগের শুরুতেই বলে দিচ্ছি, যারা নতুন আছেন সবাই যে আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে আসেন, আমি তাদের ঘরে বেড়াতে চলে যাব। তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। তো আজকে ব্লগের সাথে কিছু কথা বলবো। আমার শাশুড়ি অনেক বছর আগেই মারা গেছে, প্রায় 10 বছরের উপর তো হয়েই যাবে। তো মারা গেছে, মারা যাওয়ার পর দেশে সে যখন মারা গেছিল, তো দেশে একটা এমন সিচুয়েশন ছিল যে পেট্রোল বোমা বলে না, যে মানে ছুঁড়ে ছুঁড়ে মারে। তো ওই সিচুয়েশনটার সময় সে মারা গেছে আমার ননাসের বাসায় মাওনাতে। তো আমরা যেমন মানে খুব কষ্ট করে ওইখান পর্যন্ত পৌঁছাইছি, যে দেখি গোসল আসল শেষ, জানাজা শেষ করে আমরা বাড়িতে নিয়ে যাব, মানে আমার শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে নিয়ে যাব, কোনো অ্যাম্বুলেন্সও পাওয়া যাচ্ছে না, কোনো কিছুই যাবে না, মানে স্বাভাবিক, তাদেরও তো একটা রিস্ক আছে। তো একটা লোক মনে হয় ফেরেস্তা হয়ে আসছে, তার পিক আপ ছিল। সে বলতেছে, ভাই নিয়ে যাই, যদি কিছু হয় আল্লাহ ভরসা, কারণ মৃত্যু তো মানুষের আছে, যদি এভাবে আমার মরণ হয় তো হলোই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, চলেন যাই। শুধু একটা লাল কাপড় কিনে যেন আমরা নিশানা বানায় যাইতে পারি। তো এটার জন্য লাল কাপড় কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো এটা পিক আপের মাঝখানে, আর এত ঠান্ডা ছিল ওই সময়। আর এমনিতেও আমার শ্বশুরবাড়ি পাহাড়ি এলাকা। আমার ভিডিওটা আমার ভাসুরের মেয়ে, ননাসের মেয়ে, ওরা সবাই দেখবে, আমি জানি, ওরা তো সবাই সবসময় আমার ভিডিও দেখে। তো ওই নিশানা বানায় আল্লাহর নাম নিয়ে আমরা উঠে গেছি গাড়িতে। সকাল 9টায় সে মারা গেছে, এর মধ্যে তাকে উঠাতে উঠাতে বিকাল 4টা বাজছে। তো নিয়ে গেলাম, এমনিতেই পেট ফুলে গেছে, স্ট্রোক করছিল, আসলে ব্রেন স্ট্রোক করছিল। তো নিয়ে যাচ্ছি পথ মনে হচ্ছে কি আর ফুরাই না, এমন অবস্থা। তো যেতে যেতে বাড়িতে যারা আছে তারা কিন্তু কবর খুঁড়ে একদম রেডি। আমার ভাসুর দেন আমার শ্বশুরের কবরের সাথে আমার শাশুড়িকে কবর দিবে। তো এখানে কিন্তু একটা জানাজা দিয়ে নিয়ে গেছি। আর আপনাদের ভাইয়ার তখন একটা নামি দামি প্রোডাকশন হাউসটার নাম বললাম না, সেটার কাজ সে নতুন নতুন পাইছে। সে অলরেডি তারা বলে দিছে যে কালকে শ্যুট আছে, যদি না আসেন তাহলে আমরা অন্য কেউ নক করব। তো এটাও দেখেন, যে মরা সে তো মরেই গেছে, আর যারা বেঁচে আছে তাদের জন্য তো কাজকর্ম করতে হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো বাড়িতে গেলাম, যে দেখি সব কিছু রেডি। সেখানে আমাদের বাড়ির, আমার শ্বশুর বাড়ির উঠানেই আরেকটা জানাজা দেয়া হলো, মসজিদটা পাশে। দেন আপনাদের ভাইয়া সহ সবাই কবর দিল। তো তার যেহেতু কাজ আছে, এর মধ্যে পরের দিন গাড়ি চলবেই না, মানে চলতে কোনো সম্ভাবনাই নাই। তো ওই পিক আপের ভাইয়াটা বলতেছিল যে ভাইয়া আপনি আমার সাথে চলে যান, দেখি আল্লাহ আল্লাহ করে আমরা দুইজন ঢাকা পৌঁছাইতে পারি কি না, তাহলে আপনার মনে হয় একটা উপকার হবে। তো আপনাদের ভাইয়া আমারে বললো কি আমি কি যাব? তো আমি বলছি, আমার মা ছিল সাথে, আমার ভাগ্নি জামাই ছিল, ভাগ্নিরা ছিল, সবাই ছিল। তো আমরা সবাই বলছি যে আচ্ছা তাহলে তুমি যাও, কারণ মাটি তো হয়েই গেছে। মিলাদের যে কাজটা 3 দিনের, আত্মীয় স্বজন সবাই আছে, আর আমি তো আছি, টাকা পয়সা যা আছে সব কিছুই তো সবসময় আমার দায়িত্বেই থাকে। তো আমি আছি, আমার ভাসুর আছে, কোনো প্রবলেম নাই, ও সাথে আমার মা আছে, তো কোনো সমস্যা নেই। তো ওইখানে যারা ছিল আত্মীয় স্বজন, সবার কথা মতো সে কিন্তু এই গাড়ি দিয়ে রাত্রের 1টার সময় আবার ব্যাক করে ঢাকায়। ভোর 6টায় সে মাওনা পৌঁছায়। মাওনা থেকে খুব কষ্ট করে সে বাসায় আসে, কারণ পিক আপটা মাওনার, সেটা তো আর ঢাকায় আসবে না। তো এই কথা এতদিন পরে কেন বললাম জানেন? যে কোনো একটা মাধ্যমে আমি সব সময় কিছুদিন যাবতই, মানে আসলে আমি এই কোশ্চেনটার মুখোমুখি হচ্ছি। আমার হাজবেন্ড নাকি তার কেরিয়ারের জন্য তার মার লাশটা কবর না দিয়ে ঢাকায় চলে আসছে। আরে গর্ধপের দল, গাধার দল, কি বলবো, আর অসভ্যর দল তোরা, মানে তোদের কথার উত্তর না দিয়ে আমি আর পারি না। যে একজন সন্তান কি পারে তার কেরিয়ারের জন্য তার মার লাশটা উঠানে রাইখা সে চলে আসতে? সে অলরেডি কিন্তু ঢাকা লালবাগ কেল্লায় শুটিং করতেছিল, ওই সময় সকালে খবর আসে, সে ওইখান থেকে আমাদের নিয়ে চলে যায়। তো এই মানুষটা সম্পর্কে এইগুলো কথা বলা কি ঠিক? সে তার কেরিয়ার কি, মা যেখানে নাই সেখানে তার কেরিয়ারের কি মূল্য আছে? যেখানে বউ থাকবে না কেরিয়ারের কি মূল্য আছে? তো এই কথাগুলো যখন শুনি খুব খারাপ লাগে। তো এত বছর পর আমি এটা কোশ্চেনটার আনসার দিলাম, আমার খুব কষ্ট থেকে অনেক দিন যাবৎ ভাবতেছি যে এটা নিয়ে কথা বলবো, আসলে সময় হয়ে ওঠে না, কারণ ওদের মতো তো আমি বেকার না, আমার তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, সব কিছু সামলাইতে হয় আমার। তো এই যে আমি আশা করি আমার এই কোশ্চেনের উত্তর, আপনাদের কোশ্চেনের উত্তর আমি দিয়ে দিছি। সে মাটি দিয়ে তারপর আসছে, কিন্তু তার ঢাকায় পরের দিন ওই কাজটা হয় নাই, কারণ ঢাকার সিচুয়েশন এতটাই খারাপ ছিল, শুটিং হওয়া পসিবল ছিল না।
আমি বলবো যে এই যে মিথ্যা কথাগুলো কিভাবে মানুষ রটায়, সে চলে আসছে দেখে আমার মানুষও বলছে, আমার আত্মীয়রাও বলছে যে কিভাবে সে চলে আসছে, কিন্তু তার সিচুয়েশনটা কিন্তু কেউ বুঝে নাই, একমাত্র আমি, আমার মা ছাড়া, তার আত্মীয় ছাড়া। সে তার কাজ সম্পূর্ণ শেষ করে মিলাদের সব মানুষের লিস্ট করে তার যে দায়িত্ব ছিল সব কিছু আমার মামা শ্বশুরকে বুঝাই দিয়ে, কারণ আমার শাশুড়ির 3 বোন, আমার মামা হচ্ছে একা, বুঝাই দিয়ে দেন হচ্ছে আসছে। তো এর থেকে আর কি আমি উত্তর দিব বলেন? আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে যারা আমাকে কোশ্চেনগুলো এতদিন করছেন না, তারা পেয়ে গেছেন। যারা এই কথা নিয়ে নাড়াচাড়া করছেন তারা উত্তর পেয়ে গেছেন। কোনো ছেলে কোনো মেয়ে পারে না তার মার লাশটা রেখে তাদের আরাম আয়েশের জন্য চলে আসতে। আপনার মতো যারা মানুষ তারা পারবে। আমার মনে হয় তা আপনার তো আপনার মা কেন আপনার 14 গোষ্ঠীর লাশ রাইখে আপনি যাইবেন গা, আপনার বয়ফ্রেন্ড থাকুক আর গার্লফ্রেন্ড থাকুক, যেই থাকুক, টাকা ইনকামের জন্য বের হয়ে যাবেন। যে আপনার এই তথ্যটা দিছে না, সে একদম ভুল তথ্য দিছে। তার একটু জিজ্ঞাসা করেন যে তার মারে সে মাটি দেয়া তারপর হচ্ছে ঢাকায় আসছে, এবং তার বউর অনুমতি নেয়া। আমার অনুমতি ছাড়া সে কাজই করে না। এসব কাজ আমার অনুমতি নিয়েই করে। সে কাকে কখন রাখবে, কি করবে না করবে, সব হচ্ছে আমার অনুমতিতে চলে। হ্যাঁ, সেটা যদি আপনি নেগেটিভ হিসাবে নেন, এটা আপনার পার্সোনাল ম্যাটার, এটা আমার কোনো সমস্যা নেই। তা আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।